নমস্কার, ফিরে এলাম বিরতির পর। তো আমাদের মধ্যে নতুন করে এসেছেন তৃণমূলের মুখপাত্র গৌরাঙ্গ চৌহান মহাশয়। গৌরাঙ্গদা, আপনাকে স্বাগত। তা আমরা গৌরাঙ্গদার কাছে যাবো এই আলোচনায়, যে একটু আগে আমরা দেখলাম যে নওশাদ সিদ্দিকী তাকে ভাঙড়ে জয় বাংলা স্লোগান শুনতে হলো, একটা উত্তেজনা তৈরি হলো। এই যে একটা এতক্ষণ ধরে শান্তশিষ্টভাবে কিন্তু ভোট চলছিল ভাঙড়ে, আবার এই যে অশান্তির মতো একটা পরিবেশ তৈরি হচ্ছে, এটা কেন তৈরি হচ্ছে? ওটা সমস্ত এটা নিয়ে খুব চিন্তিত হওয়ার বিষয় নয়। খুব সুন্দরভাবে সেখানে ভোট হচ্ছে। ভাঙড়ে তো আগে ভোট হতো না। সিপিএম এর সময় আমরা দেখেছি, বিভিন্ন সময় দেখেছি, খুন মার্ডারের পরে সমস্ত ঘটনাই আমাদের জানা আছে। তো ভাঙড়ে ভোট হচ্ছে, ওটা দুই চারটা মানুষ আবেগপ্রবণ হয়ে বলতে পারে, বা আইএসএফেরই কোনো লোক হয়তো উত্তেজনার পরিবেশ সৃষ্টি করে দেওয়ার জন্য হয়তো ওনার সামনে দাঁড়িয়ে বলতে পারে, বিভিন্ন কিছু হতে পারে। কিন্তু ওভারঅল এখনো পর্যন্ত শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে এটা আমাদের ভালো লাগছে। কিন্তু কিছু কিছু জায়গায় অবজারভাররা যেভাবে করে হয়রানি করছে, থ্রেট মারছে। আচ্ছা, আমরা ইলেকশন আমরা দেখেছিলাম, ইলেকশন মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে, সব ঠিক আছে। কিন্তু একজন পুলিশ অফিসার যাকে তিনি গিয়ে থ্রেট মারছেন, তাহলে তো সেটাও এই কাইন্ড অফ বিজেপি বা শাসক দলের হয়ে কাজ করা, এটা তো হতে পারে না। তিনি হয়তো থানাতে ডাকতে পারেন। পুলিশ অফিসার বলতে কার কথা আপনি বলছেন? যে অমিত পাল শর্মা বলুন, বা অবজারভাররা বলুন, বিভিন্ন জায়গায়, বা এনআইএ টিমকে এবার দেখুন ইলেকশনের সময়টাতে যেটা কোনোদিনও হয় না, এনআইএ টিমটাকেও রাখা আছে। এনআইএ টিম গিয়েও থ্রেট মারছে। এই থ্রেট কালচারটা বিজেপি যে বুলডোজার চালানো হবে, তো মানুষকে আগে থেকে থ্রেট দেওয়ার কি দরকার? মানুষ তো শান্তিপূর্ণ। আপনারা ইলেকশন কমিশন থেকে এসেছে, পুলিশ অবজারভার আসছে, বিভিন্ন সিআই অফিসার আসছে, অবজারভার আসছে, সবকিছু আসছে, কিন্তু এনআইএ কে সঙ্গে নিয়ে আসার দরকারটা হলো না। বিগত দিনে আমরা দেখেছি না, এনআইএ তো কোনো ক্রাইম হবে বিভিন্ন জায়গায় বউ ফেটেছে, বস্তাটা বস্তা মানে প্যাকেট বউ পাওয়া গেছে। সেটা তো আগে করে দিতে পারতো, ইলেকশনের সময় না পারে। অভিযোগ সেটা হচ্ছে আপনারা এনআইএ কে আনছেন, আপনারা দুনিয়াকে এনআইএ কে নিয়ে আসতেন, দেশে আপনারা বিভিন্ন জায়গায় তল্লাশি করা, তারপর আপনারা নির্বাচন কমিশন সঠিক শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য যা যা লাগবে, যদি নিয়ম বিরুদ্ধ হতো তাহলে এটা হয়তো বাধা পড়ে যেত। নির্বাচন কমিশন যেটা মনে করছে শান্তিপূর্ণ ভোট হওয়ার জন্য যা যা করবে তিনি তা করতে পারেন এবং করেছেন। এখনই আমাদের মাননীয় গৌরাঙ্গদা বললেন যে ভোটটা শান্তিপূর্ণ হচ্ছে এবং মানুষ ভোট দিচ্ছে, এটাই বড় কথা। আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা এর আগে কোনোদিন নির্বাচনের সময় কাজ করতে দেখিনি। প্রশাসনকে দিয়ে থ্রেট কালচার আমাদের উত্তরবঙ্গে আমাদের দেখছি মানুষ অনেক কিছু নতুন করে দিয়ে কেন্দ্র বাহিনীকে আজকে ভিতরে বাইরে সব জায়গায় দেখতে হচ্ছে কেন? 15 বছরের অপশাসনের পরিণাম মমতাকে দেখতে হবে, উত্তর মমতাকে দেখতে হবে। বলছে যে আজকে পুলিশ অফিসার আসছে, যতই এনআইএ কে আনা হোক বা যতই হচ্ছে সেন্ট্রাল ফোর্সকে ব্যবহার করা হোক কমিশনের মাধ্যমে, বা পুলিশ দিয়ে বাড়িতে পাড়াতে গিয়ে থ্রেট দেওয়ানো হোক, এটাও এই কাইন্ড অফ গুন্ডামি। এটা প্রশাসনকে সাথে নিয়ে গুন্ডামি, মানুষকে ভয় দিতে, ভোট দিতে না যায়, প্রশাসন ডাকাতকে ধরে মানুষকে গুন্ডামি, এটাও একটা গুন্ডামি। না, ওটা আইপিএস অফিসার বলতে পারতেন, আইপিএস অফিসারই সুষ্ঠুভাবে জাহাঙ্গীর যে নিজেকে পুষ্পা বলছেন, কেন পুষ্পা বলছেন? জাহাঙ্গীরের ভাষা কার কাজ করছে? জাহাঙ্গীর নিজেকে আমরা একটু আলোচনাতেই যাব যে এখানে সিংহম আর হচ্ছে পুষ্পা, এই নিয়ে আলোচনা হচ্ছিল। পুষ্পা না, একটু আপনি বলতে দিন। দাঁড়ান, যেখানে হচ্ছে সিংহম বলে চিহ্নিত করা হচ্ছে যে অজয় পাল শর্মা,
যে আইপিএস কে পশ্চিমবঙ্গে নিয়ে আসা হয়েছে উত্তরপ্রদেশ থেকে এবং যিনি এনকাউন্টার স্পেশালিস্ট বলে অভিযোগ আছে। আচ্ছা, এইবার আপনারা বলছেন মানে বিজেপি বলছে যে উনি সিংহম এবং পাশাপাশি পুষ্পা, এই পুষ্পাটাকে আপনারা কেন আনলেন আজকে, কে এবং কেন আনলেন পুষ্পা? আমি বলি, দেখুন এখন সিংহম জাহাঙ্গীরকে আপনারা পুষ্পা বলছেন, পুষ্পা কেন? কেন পুষ্পা কেন? আমি বলি বাংলা মানুষকে পুষ্পা শুনতে হবে। আরে পুষ্পা বলার কারণ বলুন। কারণ শুনুন। সিংহমটা নির্বাচন কমিশন অমিত শাহ থেকে শুরু করে বিজেপি ওনারা নাম দিয়েছেন সিংহম। কারণ সিংহম নাম দিয়েছেন। আমাদের এই বাংলাতে কিন্তু এনকাউন্টারের প্রয়োজন হয় না, বাংলাতে রবীন্দ্রসঙ্গীতের প্রয়োজন, বাংলাতে হচ্ছে মানুষের ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরো অনুযায়ী সব থেকে বেশি যেখানে হচ্ছে খুন অপরাধের মতো ঘটনা ঘটছে, তাদের ক্ষেত্রে তাদেরকে যখন কন্ট্রোল করতে পারছেন না গুন্ডাদেরকে, এবং সাংবাদিকদেরকে দৌড়ে দৌড়ে গুলি করা হচ্ছে ওপেন রাস্তার মধ্যে, যদি সত্য ঘটনা দেখা যায় ক্রিমিনালরা তাদের ক্ষেত্রে ওই ওদের লাগতে পারে, কিন্তু বাংলা এগুলো চলে না। বাংলার রাজনীতি বাংলা সিংহম বলছে, কিন্তু আপনারা পুষ্পা তৈরি করলেন কেন? এবার বলি, বাড়িতে গিয়ে যখন বাড়ির সামনে বাড়ির লোকদেরকে এবং গ্রামকে থ্রেট করা হচ্ছে, এবং থ্রেট তো হলো কিন্তু ভিডিও দেখায় দিয়ে অমিত শাহর কাছে ফুল মার্কস পাওয়ার জন্য সিংহম স্টাইলে যখন থ্রেট মারছে, তখন তো আমাদের ওই সেই সিনেমা পুষ্পা ঝুঁকেগা নেই, ওই সেই সিনেমা যে যতই করো আমাদের কর্মী কেশবদাকে একটু যাবো। কেশবদা, তাহলে এই পুষ্পাকে আপনারা কিভাবে এস্টাবলিশ করছেন? পুষ্পা শব্দটার সঙ্গে সিংহম শব্দটা কোনো মিলে নেই। সিংহম হিরো, সে অন্যায় প্রতিবাদ করার জন্য সবকিছু করবে। আচ্ছা, বেশ। কিন্তু তা পুষ্পাকে লাইনে আনবার জন্য সে সবকিছু করতে পারে, তাহলে করতে হয়। কিন্তু পুষ্পা হয়ে গর্ব করা আর তার পিছনে বাকি সব নেতারা আমরা পুষ্পা পিছুপা নয়। আরে ভাই, পুষ্পার ইতিহাস ঘাটুক, তার সিনেমার স্টাইল যদি দেখতে চাই, পুষ্পা কে ছিলেন? একজন চন্দন দস্যু, একজন দস্যু। তো দস্যু কালচার হচ্ছে তৃণমূলের কালচার। দস্যু তৈরি করো, ছাপ্পা বাস তৈরি করো, এই কালচার হলে ভালো। ওইখানটায় যে অভিষেক যদি হতো, তাহলে 24-এর নির্বাচনেও সেন্ট্রাল ফোর্স ছিল, নির্বাচন কমিশন ছিল। 24-এর নির্বাচনে ল্যান্ডস্লাইড যে ভেবেছিলেন যে 400 পার হবে, ঠুকঠুক করে আটকে গেছিল, এবং এখান থেকেও আমাদের পশ্চিমবঙ্গ থেকেও কিন্তু ওই 12টা-13টার মধ্যেই তাদেরকে সীমাবদ্ধ থাকতে হয়েছে, 12টার মধ্যে সীমাবদ্ধ থাকতে হয়েছে। আর যে অভিষেক ব্যানার্জি যে জায়গাটা থেকে জাহাঙ্গীর দাঁড়িয়েছে, সেখান থেকে যে মার্জিন মানুষ ভোট দিয়েছে, স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিয়েছিল, ওনাদের তো সেন্ট্রাল ফোর্সই তো ছিল, ওনারা বলতে পারবেন না। এখন দেখছেন যে সাধারণ মানুষকে এরকম করলে হবে না, আমি কিছু এমন থ্রেট কালচার অফিসারদেরকে নিয়ে আসবো, থ্রেট কালচার মানুষ যাতে বাইরে এসে ভোট দিতে না পারে। এই ধরনের নিয়েছেন জনগণের কাছ থেকে ভোট দিতে মানে আপনারা বলতে চাচ্ছেন যে এতদিন যে থ্রেট কালচারটা ছিল, এইবার থ্রেট কালচারটা একটা নতুন ভাবে তৈরি হয়েছে, কালচার একদম অফিসিয়াল সিস্টেমের মাধ্যমে বিজেপি আনছে। আর উনি যে ভোট অফিসিয়াল সিস্টেম অভিযোগটা করছে সেটা হচ্ছে যে এতদিন থ্রেট কালচারের জঙ্গিরা জঙ্গি মনে করছে, পুলিশ আটকাচ্ছে, পুলিশ আটকানোটাকে থ্রেট বলবেন? বাড়িতে বাড়ি বাড়ি গিয়ে ভোটার কার্ড নিয়ে নিচ্ছে, বলছে যে বিজেপিতে ভোট দেওয়া যাবে না, আপনি ভোট দিতে যাবেন না। একটা ভিডিও দেখে এইরকম ভিডিও অভিযোগ করেছে, এই অভিযোগ জমা করেছে, এরকম কি ভিডিও আছে? অভিযোগ জমা করেছে। একটু থামুন। যদি অভিযোগ জমা না করতো তাহলে যেতে হতো না। অভিযোগ জমা পড়বে, তাহলে তো মানুষ ভোটে এতগুলো মিডিয়া দেখাতে পারতো সব কথা, কই দেখাতে পারছে? আইপিএস অফিসার থেকে ধামা ধরতে আসেনি। আচ্ছা, হ্যাঁ, এইমাত্র আমরা খবর পেলাম যে শুভেন্দু অধিকারীকে দেখে
চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে এবং জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে। এবং এই ব্যাপারে একটা কিন্তু উত্তেজনা তৈরি হচ্ছে। শুভেন্দু অধিকারী হ্যাঁ। তো রায়গঞ্জে এই- এই- চুরি হ্যাঁ। করেছিল, রায়গঞ্জে বোম মেরেছিল। হ্যাঁ, তাহলে এটা কোন উত্তেজনা হচ্ছে? রায়গঞ্জে শুভেন্দু অধিকারীকে টাকা দিতে দেখা গেছে, ওনাদের ওয়াশিং মেশিন দিয়ে ফ্রেশ হয়ে গেছে। চোর চোর বলতে হয় না, এখন গোটা বিজেপিতেই রয়েছে। আচ্ছা, আমরা দেখবো, এটা দেখুন দেখুন পশ্চিমবঙ্গের এটা আমরা কথা দেখতে বিজেপিতে আমরা দেখতে পাচ্ছি, একটু দেখুন যে শুভেন্দু অধিকারীকে দেখে চোর চোর স্লোগান জয় বাংলা স্লোগান চলছে। তৃণমূলের কালচার, কারণ চোর না বলে চুরি না বলে তৃণমূল হওয়া যায় না, বোম না বলে তৃণমূল হওয়া যায় না। ওখান থেকে সূত্রী তার মানে ভবানীপুর থেকে হ্যাঁ, এবং তেড়ে যাচ্ছে ভবানীপুর থেকে বিতাড়িত শুভেন্দু অধিকারী তেড়ে যাচ্ছে, এবার দেখতে পাচ্ছি আমরা তেড়ে যাচ্ছে শুভেন্দু অধিকারী। হ্যাঁ হ্যাঁ, আমরা সরাসরি দেখতে পাচ্ছি সেই ছবি, এই যে দেখুন শুভেন্দু অধিকারী তেড়ে যাচ্ছেন। দাদাগিরি করে হ্যাঁ, এটা কালীঘাটের ঠিক আমরা দেখতে পাচ্ছি, কালীঘাট এলাকার ছবি আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে শুভেন্দু অধিকারী এগিয়ে যাচ্ছেন, তেড়ে যাচ্ছেন এবং তাকে হ্যাঁ এবং কালীঘাটে পৌঁছতে শুভেন্দু অধিকারী পৌঁছতে সেখানে চোর চোর স্লোগান এবং জয় বাংলা স্লোগান। তো একজন প্রার্থী, তো তাকে নিয়ে বুঝে মানে সে পৌঁছানো মাত্র কেন চোর চোর। মানুষের ক্ষোভ আছে, আবেগ আছে। চোর চোর তো ওনারাই স্লোগান দিত তৃণমূলকে দেখুন পাল্টা পাচ্ছে। চোর তো ও, শুভেন্দু অধিকারী কালীঘাটে নামবার সাথে নিতে দেখা যাচ্ছে। চোর শুভেন্দু, তাই জন্য তাকে দেখা গেছে। না গৌরবদা, একজন প্রার্থী তার তো একটা সৌজন্যতা বোধ থাকবে, তিনি আসে প্রচার করতে, তার ভোট দেখতে, সেই ক্ষেত্রে নামার সাথে কেন্দ্রীয় বাহিনী আর কয়েকজন বিজেপির লোকজনকে নিয়ে যদি পাড়া মাতাতে চায়, পিছন থেকে সিআরপিএফটা যদি না থাকতো, সেন্ট্রাল ফোর্সের সুযোগ সুবিধা যদি না থাকতো, এই লোকটার পিছনে 5টা লোকও থাকতো না ভবানীপুরের মাটিতে। ওরা ওই কেন্দ্রীয় বাহিনীর দাপাদাপি দেখানোর জন্য আর এনআইএ কে নিয়ে আসার জন্য, অবজারভারদেরকে সাথে রাখার জন্য দেখেন 10টা 15টা 20টা লোক নিয়ে খতম করে কিন্তু ভোল্টেজ নেওয়া অমিত স্যার কাছে না। এই যে চিত্রটা, এটা দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে একটা সেন্টার অফ অ্যাট্রাকশন কিন্তু হয়ে গেছে এই মুহূর্তে। দেখুন এই মুহূর্তে শুভেন্দু অধিকারী পৌঁছেছে। আমরা সকালে দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বুথে বুথে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু হ্যাঁ দেখুন আপনারা, কিন্তু গৌরবদা আমরা কিন্তু মুখ্যমন্ত্রীকে এর আগে কোনোদিন কিন্তু বুথে বুথে ঘুরতে দেখিনি, কিন্তু আজকে সকাল থেকে দেখলাম তিনি প্রত্যেকটি বুথে বুথে ঘুরছেন। কিন্তু এমন পরিণতি কেন হলো? না, মমতা বন্দ্যোপাধ্যায় বুথে বুথে ঘুরছেন তার কারণ দক্ষিণবঙ্গে সবকটা জায়গায় একসাথে ভোট আছে। বেশিরভাগ ওই দিককার যত আছে সব জায়গাগুলোতে একসাথে ভোট রয়েছে এবং প্রত্যেকে তো নিজের নিজের বিধানসভাতে ব্যস্ত আছে, দলীয় কর্মী নেতারা সবাই আছে প্রত্যেকে ব্যস্ত রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় একটি নৈতিক কর্তব্য দায়িত্ব দিতে রয়েছে। হ্যাঁ, এবং পাশাপাশি আমরা শুভেন্দু অধিকারীকেও কিন্তু দেখছি তিনি কিন্তু ভবানীপুর ছাড়ছেন না, তার কেন্দ্র কিন্তু ছাড়ছেন না, যেমন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়ছেন না, শুভেন্দু অধিকারী ছাড়ছেন। শুভেন্দু অধিকারী বলেছিলেন যে আমরা আমাদের হাতে ক্ষমতা দিন। পুরনো যারা বিজেপি করতেন তাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে নিজের কাছে কুক্ষিগত করে বলছিলেন যে আমরা হচ্ছে 33-34টাই লোকসভা দিয়ে দিব, বিধানসভা এর আগের গুলো দিয়ে দিব, সেটাও পারেন নাই। এবার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্নের জন্য অন্য 2 জায়গা থেকে লড়েছেন, 2 জায়গা থেকে লড়েছেন। স্বপ্ন আসেন হচ্ছে লাভ কিছু ভবানীপুরে মোটামুটি 40 বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুর আরেকটা জিনিস আমরা দেখলাম যে সকালবেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়, তারা সকালবেলা পাড়াতে যেরকম কালচার করেন, বসে আছেন, গল্প করছেন, কিন্তু সেইখানে গিয়ে করে বুঝজাম কিন্তু করেননি। কিন্তু সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে সেন্ট্রাল ফোর্স গিয়ে তারা তাদেরকে উঠিয়ে দিলেন, তাদেরকে ধমক দিলেন। তো এই যে কাজগুলো হচ্ছে, এটা সমালোচনা করা হবে না। আচ্ছা, ওখানে প্রায় 5-6 জন ছিল। আচ্ছা, 4 জনের বেশি আড্ডা মারা যাবে। 4 জনই ছিল। হ্যাঁ, ওনারা বলছেন যে 4 জনই ছিল, তাও কিন্তু সেখানে ছিল 4 জনই ছিল। এবং তার মধ্যে বলা যে 4 জনের বেশি দেখা যাবে না।
কমিয়ে যায় 100 মিটারের মধ্যে 100 মিটার দূরে ছিল পরিণতির না 100 মিটার পরে থাকতে পারে তো করার জন্য জটলা করে অভ্যাস। না, তৃণমূল বলছে যে 100 মিটার দূরেই ছিলেন এবং সেই ক্ষেত্রে 100 মিটার গীতা দিয়ে মেনে ছেড়ে দিতে না 100 আরে মেনে তো নির্বাচন করেছে নির্বাচন 100 মিটারের মধ্যেই ওখানে নির্বাচন কমিশন 100 মিটার তো আগেই ডিটেক্ট করে দিচ্ছে নির্বাচন কমিশন তো 100 মিটার আগেই ডিটেক্ট করে মার্ক কেন্দ্র বাহিনীটা নিয়মমতো কাজ করেছে। আচ্ছা এই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই হোক আর যে কেউ তাকে শুনতে হয়েছে না কোনো প্রশ্নই নেই। কেন্দ্রীয় বাহিনী তা করছে না কোনো শুভেন্দু অধিকারী যখন 20 জনকে নিয়ে যখন জটলা করে দিয়ে গন্ডগোল পাকাতে যাচ্ছে সেটা ঠিক হচ্ছে, তাকে সাপোর্ট দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী, এটা ঠিক হচ্ছে, এটা ঠিক হচ্ছে তো প্রার্থী এটা 20 জনকে নিয়ে যেতে পারে প্রার্থী দিতে পারবে ক্যান্ডিডেট একজন 25 জনকে যেতে পারে প্রশ্ন থাকলো না, আমরা তো দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী যখন নামছে তখন তো অসংখ্য লোকই নামছে, তো সেই ক্ষেত্রে কিন্তু তাকে কিন্তু বাধা দেওয়া হচ্ছে না অনেক জায়গাতেই। নির্বাচন কমিশন বিজেপির কমিশন, হ্যাঁ। বিজেপি দ্বারা পরিচালিত বিজেপির কমিশন ক্ষমতার অপব্যবহার করছে, অসংখ্য লোক রয়েছে, অসংখ্য লোক রয়েছে। নির্বাচন কমিশন নির্বাচনের কমিশন এটা বুথের হ্যাঁ, বাইরে এটা বুথের বাইরেই দেখা যাচ্ছে, কিন্তু এটা বুথের ভিতর থেকে নয়। আমি বললাম তো বুথের বাইরেই ছিলেন কার্তিক বাবু, বুথের বাইরে ছিলেন 100 মিটার মধ্যে ছিল। 1 নম্বর 100 মিটার মধ্যে ছিলেন না। হ্যাঁ। আচ্ছা যাই হোক সেটা হয়ে গেল। আমরা যেটা বলতে চাচ্ছি যে এত দাঙ্গা হাঙ্গামা বা ভয় হবেটা কি, সেদিন থেকে চুরি হবেটা কি, সেদিন থেকে সরকারে কি আসতে পারবে না বলবেই এত করে 100% এত কিছু করে হবেটা কি, আসতে পারবে না তো। আর যদি 4 তারিখে আবার আমরা বসবো এখানে একসাথেই আলোচনা এই অবস্থায় ভোটে আবার দেখা যাবে। এই অবস্থায় যদি ভোট হয়ে যদি আপনার ক্ষমতায় আসেন তাহলে বলবে বাংলা মানুষ আপনাকে ভোট দিয়েছে, আপনারা এই আতঙ্কে পড়েছে মনে হয়। কেন 21-এ দেয় নাই, 24-এ দেয় নাই, 24-এ তো না গৌরাবাবু, মানে উনি যেটা বলছেন সিআরপিএফ থাকা সত্ত্বেও ভোট দেওয়া যায় কি করে? ওই তো বিশ্বাস বিশ্বাস ছিল না, এর আগে আমরা দেখেছি সিআরপিএফ ছিল, অসংখ্য সিআরপিএফ ছিল, সব ছিল, কিন্তু সিআরপিএফ কিন্তু সেভাবে কিন্তু কাজ করতে দেখা যায়। এবং বিজেপির যেটা অভিযোগ রয়েছে যে তৃণমূলের নেতৃত্ব স্থানীয় লোকেরা তারা সেই নির্বাচন সিআরএসএফ কে এবং তাদেরকে সিআরএসএফ কে নিয়ে বিভিন্ন জায়গাতে খেলাধুলো, তারপরে চা মিষ্টি খাওয়ানো, হোটেলে খাওয়ানো, তাদেরকে রেখে দিয়ে। তখন অমিত শাহ কোথায় ছিলেন? এইটা বুঝতে পেরে নির্বাচন কমিশন ধরেছে মমতা বন্দ্যোপাধ্যায় আস্থা হারিয়ে গেছে। মমতা কেন ভোট তো মমতার বিরুদ্ধে, তাহলে মমতার একটা ভাগ ভেঙে যায় মানুষের যে হয়রানিটা হচ্ছে 30 লাখ, না সেটাকে আমরা এর আগে দেখেছি যে না ভোটাররা কি ভোট দিবে, আমরা আগে কেন্দ্রীয় বাহিনীকে দেখেছি সেটা রাজ্য পুলিশ পরিচালনা করতো, তো এবার রাজ্য পুলিশকে পরিচালনা করতে দেওয়া হচ্ছে না দেখে কি এই সুবিধাগুলো আপনারা পাচ্ছেন? না আমরা পাইনি, জনগণ পাচ্ছেন, জনগণ পাচ্ছে না বিজেপির পক্ষে তো যাচ্ছে, না পক্ষে তো কারোর পক্ষে যাবে, হ্যাঁ বিজেপির পক্ষে যাচ্ছে, নির্বাচন যখন রেজাল্ট তখন পক্ষে কিন্তু জনগণ ভোট দিতে পারছে জনগণের পক্ষে। নির্বাচন কমিশন এই স্টেপ নিতে বাধ্য হয়েছে, মানে সেইটা এই জন্যই হচ্ছে রাজ্য পুলিশকে দিয়ে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ন্ত্রণ করা হচ্ছে না। ভরসা পাইনি, বিগত দিনে দেখা গেছে রাজ্য পুলিশ পারেনি, রাজ্য পুলিশ মিসগাইড করেছে। আমরা ভোটের পরে আমরাই আছি, মমতা দেয় না। এবার দুদিনের অতিথি আসবে যাবে, ক্ষমতায় আমি থাকবো, কোন সচিব কোন আইনজীবী অফিসার না তিনি রাজনৈতিক তিনি রাজনৈতিক ক্ষেত্রে তো বলতেই পারেন যে আমরা থাকবো, সবাই তো দাবি রাখবে যে আমি থাকবো, আপনিও বলবেন যে আমি জিতবো, ভোটে পরে আমরা জিতবো। না কয়েকদিন আগেই আমাদের শিক্ষামন্ত্রী, আচ্ছা এটাকে আপনার হুমকি আগে দিচ্ছে, কয়েকদিন আগে শিক্ষামন্ত্রী বলছেন হ্যাঁ যাই যা করুন আমরাই ক্ষমতায় এসেছি, এইসব পুলিশ অফিসারদের ভাবা উচিত না বলে করে শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু বলে সংস্কৃতির কালচার বলে একটা তাহলে তৃণমূল কি প্রচ্ছন্নভাবে ভোটারদেরকে থ্রেট দিচ্ছে, থ্রেট কালচারকে ফিরিয়ে আনছে, প্রচুর প্রবল কথা, হ্যাঁ এটা বলতে দিন ওনাকে এই থ্রেট কালচারটা কেন আমরা আসবো কেশব বাবু আমাদের সিনিয়র এবং কেশব দা ভালো সাংগঠনিক ব্যক্তি, শ্রদ্ধা করি, এবং সিপিএম এর সময়ের অত্যাচারও উনি দেখেছেন, ওদের জানেন। যখন মানুষের ভোটাধিকার ভোটের কার্ডটা ছিল না,
ভোট কার্ড ছাড়া যখন যেত মানুষ ভোটটা দিতে, তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতির মধ্যে অনেক আকাশ পাতাল। এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ভোটার কার্ডটা মানুষ পেয়েছে, কিন্তু নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন এইসব মৃত ভোটারদেরকে রেখে দিল কেন? কেন রাখলো? এতটা উত্তর তো তাকে দিতে লাগবে, কারণ তাদেরই লিস্ট ওয়েবসাইট থেকে বের হয়েছে, সেই ভোটগুলো হয়েছে। এবার মৃত ভোটার বাদ গেল, বাদ দিয়ে যে লিগাল হিন্দু ভোটারগুলো, আমি অন্য কাস্টের বাদই দিচ্ছি, যে হিন্দু ভোটার যে আমার 30 লক্ষ হিন্দু ভোটারদের নাম গেল, আজকে হিন্দু ভোটারদের, হিন্দুদেরকে বলছে সুরক্ষিত বা হিন্দু রাষ্ট্র গঠন করতে লাগবে বিজেপি বলছে, কিন্তু হিন্দু ভোটাররা কি সুরক্ষিত? আজকের দিনে প্রশ্ন। হিন্দু মানুষজন যারা 30 লক্ষ নাম বাদ গেল, তাদের জন্য ওনারা বলছে আমরা কার্ড দিব, আমরা কাগজ দিব, আমরা দেখাবো। এবার তো ভোটটা দিতে পারলো না তারা, এবার তো তার অধিকার বিচ্ছিন্ন হলো। তো মানুষের অধিকারটা যারা কেড়ে নিল, তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ হবে না? আমার অধিকারটা, আপনার অধিকার, আমার অধিকার যদি মানুষ কেড়ে নেয়, ভোট দিতে পারছে না অনেক হিন্দুরা কিন্তু ভোট দিতে পারছে না আজকের সেকেন্ড দফার ভোটেও, কিন্তু তাদের ক্ষেত্রে কি কোনো চিন্তা ভাবনা করা দরকার নেই? এই ক্ষেত্রে গৌরাঙ্গবাবুর কথা প্রসঙ্গে আমি আপনাকে একটু কথা বলছি, সেটা হচ্ছে যে 27 লক্ষ যে ভোটার যাদেরকে ট্রাইব্যুনালে মীমাংসা হওয়ার কথা ছিল, এবং কোর্ট কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছিল যে 2টি ফেজের যে ভোট হচ্ছে তার 2 দিন আগে তাদের যতটা পারা যায় তাদেরকে নামটা পরিশোধন করে তাদেরকে নিয়ে আসা। এবং আমরা দেখলাম যে এই 27 লক্ষের মধ্যে লাস্ট শেষ পর্যন্ত এতদিনে 1468 জন লোক, 1468 লোক আসতে পেরেছেন। এবং তাহলে 27 লক্ষের মধ্যে দেখা যাচ্ছে 25 লক্ষের মতো বেশি ভোটার কিন্তু আসতে পারেননি। তো এইটা কেন হলো? এটা কেন এই পরিস্থিতি হলো? 25 লক্ষের মতো থেকে বেশি মানুষ কেন ভোট দিতে পারলো হতে দেবে না, প্রথম শব্দ। দ্বিতীয় শব্দ, ভোটের আগে বললেন যে অবৈধ ভোটারদের নাম কাটা যাবে না, সবাই নাম রাখতে হবে, সবার নাম রাখতে হবে। আর অবৈধ ভোটারের নাম কাটা যাবে, অবৈধ ভোটার কাটা যাবে, বৈধ ভোটার থাকবে, সবার কথা ছিল। উনি ওটা নিয়ে চিৎকার করে বলেছেন। এটাকে নষ্ট করবার জন্য, ধ্বংস করবার জন্য অযোগ্য অফিসারদের, অযোগ্য কর্মীদের নির্বাচন হাতে তুলে দিলেন, যেটার জন্য যে রাজ্যের যে সহযোগিতা করা দরকার, প্রশাসনের যে সহযোগিতা করা, সেই সহযোগিতা উনি গোটা ব্যবস্থাটাকে ভণ্ডুল করার চেষ্টা করেছেন। এই ভণ্ডুল অবস্থাতেও যে নির্বাচন কমিশনের সামনে উঠে কিছু লোকের কোপ হয়েছে, সাধারণ মানুষ বুঝতে পেরেছে বলে সাধারণ মানুষ এর অভিযোগ করছে না। করছে কে? মমতা। করছে কে? গৌরাঙ্গবাবুর মতো লোকেরা, তৃণমূল লোকেরা, যে কয়েকটা হিন্দু ভোটার বাদ গেল, এত হিন্দু ভোটার বাদ। হিন্দু ভোটাররা বুঝে নিচ্ছে যে বিজেপি ক্ষমতা আসলে একটা মানুষ বিনা ভোটাধিকারে থাকবে না। আমাদের সেই জায়গাটা, আমাদের কথা হচ্ছে 27 লক্ষের মধ্যে আপনার 1468 বা 64 জন, হ্যাঁ, কিন্তু এই যে 25.5 লক্ষ ভোটার, তো এই যে এতটা একটা দিন টাইম পাওয়া গেল, আরো তো কিছু লোক আসতে পারে। এই জন্য তো মমতা সুবিচার পাওয়া কোর্টে গেল, কোর্টের জুডিশিয়াল ভাবে ওটাকে শর্টিং শুরু হলো, শর্টিং শুরু করে যা করা করেছে আইন ব্যবস্থা। এটাকে আপনারা চক্রান্ত করছেন, আপনারা কি এর পেছনে তত্ত্বাবধানে হচ্ছে, এটাকে আপনারা বলি আমি বলি কেশবদা খুব ভালো করে জানে, ওনারা ক্যালকুলেটেড পলিটিক্স করেছেন এবছরটাতে। দেখেছেন যে 2021-এর বিধানসভা নির্বাচনে আমাদের 130 বা 120টা 10 থেকে 15,000 এরিয়াগুলো জিতেছিলেন, সেই সংখ্যাটা ডিফারেন্স ছিল প্রায় 1 কোটি। এই 1 কোটি ভোটারটাকে আমাদেরকে সরিয়ে দিতে লাগবে। 1 কোটি ভোটারকে যদি সরিয়ে দিতে পারি কোনো রকমে, তাহলে তারা জয় নিশ্চিত করে ফেলবে। এই 1 কোটি ভোটারকে সরানোর জন্য একটা এই এসআইআর আনা হলো ঠিক ভোটের আগে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর বিরুদ্ধে নয়, কোনোদিনও বলেন নাই এসআইআর হোক, কিন্তু ভোটের আগে মুহূর্তে নয়, এটা 2 বছর আগে থেকে হতে পারত। আর তো এবং যে 30 লক্ষ নাম বাদ দেওয়া হলো, 30 লক্ষ হিন্দু ভোটারের কথা বলছি, টোটাল তো 90 লক্ষের মতো বাদ দিচ্ছে। 30 লক্ষ যে হিন্দু ভোটার 30 লক্ষ মানুষ বিজেপিকে যেভাবে করে হয়রানি,
ভোটের লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নয়, এসআইআর এ মৃত্যু হয়েছে। এবার সংখ্যাটা যদি আমি তার দিক থেকে দেখতে পাই যে কোনো না কোনো ভাবে পিছন দিক থেকে এই ভোটারদেরকে সরিয়ে দিয়ে দিয়ে মানুষের ভোট প্রয়োগ করতে না দিয়ে নিজে হচ্ছে পিছন দিক থেকে ক্ষমতা দখল করার যে চেষ্টা যে ভোটারদেরকে সেটা কিন্তু করেছে। কিন্তু মানুষ এটা বুঝতে পারবে আজকে তো 2024-এ এই ভোটারদের ভোট নিয়ে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসলে তখন তো উত্তর হয়নি। 24-এ এসআইআর করে দিতেন 26-এর জন্য, কিন্তু আজকে 2 বছর লাগতো। আজকে 30 লক্ষ নামগুলো উঠে যেত, আজকে প্রতিটা পাড়া ওয়ার্ডে যান মানুষ আজকে মতুয়াদের নাম বাদ, আদিবাসীদের নাম বাদ, ধরতে গেছিল রোহিঙ্গা পেয়ে গেল মতুয়া, ধরতে গেছিল বাংলাদেশি পেয়ে গেল আদিবাসী, কিন্তু কেশবদা, এই যে আপনারা বলছেন যে রোহিঙ্গা ভোটার, বাংলাদেশি মুসলমান ভোটার, সেই সংখ্যা তো আপনারাও দিতে পারেননি। যেটা তৃণমূল দাবি করছে যে সেই ভোটার কত বাদ গিয়েছে রোহিঙ্গা এবং সেই সংখ্যাটা আপনারা বলতে পারেন। যেহেতু এই প্রক্রিয়া এখনো জারি, যা করে নির্বাচন কমিশন করবেন, আমরা নির্বাচন কমিশনের কথা বলবো না। তাহলে ভোটের সময় নির্বাচন কমিশনের কথাটাই শুভেন্দু অধিকারী ভালো বলছি, শুভেন্দু অধিকারী ভালো বলছি, শুভেন্দু অধিকারী ভালো কথা বলছে, দেখতে পাচ্ছে মানুষ, আপনারা বিভিন্ন মিডিয়া দেখতে পাচ্ছেন মানুষ শান্তিপূর্ণ ভোট দিচ্ছে। 24-এও দিয়েছিল, 21-এও দিয়েছিল, আজকে প্রতিবাদ করেনি, 21-এও দিয়েছিল, 24-এও দিয়েছিল। আরেকটা যেটা অভিযোগ আছে এই যে 90 লক্ষ নাম বাদ আপনারা বলছেন যে 90 লক্ষের মধ্যে প্রায় 35 লক্ষের মতো যারা ছিল কিন্তু মৃত এবং স্থানান্তরিত ভোটার, হ্যাঁ শুধু মৃত ভোটারই ছিল, হ্যাঁ, এবং 58 লক্ষ টোটাল আর কি মৃত এবং স্থানান্তরিত ভোটার। তাহলে এই যে মৃত ভোটার 35 লক্ষের মতো, এরাও তো এতদিন ভোট দিতেন বলে অভিযোগ রয়েছে। এটা দায়ভার, এটা কেশব বাবুদের অভিযোগ, এটা দায়ভার তো নির্বাচন কমিশন, এটা রাজ্যে ভোট দিতেন কি করে? এটা নির্বাচন কমিশন। আচ্ছা উত্তরপ্রদেশে, আমি বলি উত্তরপ্রদেশে যে 2 কোটি বাদ গেছে, উত্তরপ্রদেশে আমাদের এখানে তো 90 লক্ষের মতো 50,000, কিন্তু উত্তরপ্রদেশে 2 কোটি তারা ছিল কি করে? মমতা ব্যানার্জি ওনার কথা অনুযায়ী মমতা ব্যানার্জির জন্য নাম ছিল, কিন্তু থাকার কথা না, নির্বাচন কমিশন আলাদা কমিশন। কিন্তু উত্তরপ্রদেশে এত নাম ছিল কি করে? কিন্তু উত্তরপ্রদেশে তো নির্বাচন উত্তরপ্রদেশের শাসনে আছে তো বিজেপি রাজ্য শাসনে, এবং তারাই তো এগুলো বাদ দিয়েছে। বাদ দেখ না, আমার প্রশ্ন যে নামটা কি করে? 24-এও তো ভোট দিয়েছে তারা, 24-এও তারা নাম দিয়েছে, তারা থাকলো কি করে? তার মানে টোটাল গোটা দেশ জুড়ে নির্বাচন কমিশন এতদিন ধরে ফেলিওর ছিল, ব্যর্থ ছিল, জনগণনা করে নাই, সেন্সাস হতে দেয় নাই, 10 বছর পর পর সেন্সাস হয়, সেই সেন্সাস হচ্ছে বন্ধ করে দিচ্ছে, কারণ তথ্য আসবে, জনগণনা চলে আসবে, মানুষের অধিকার, জনগণনা বক্তব্য যেটা সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন বিগত দিনে সেন্সাস করেনি, আরো অন্যান্য কাজগুলো যেগুলো ন্যাশনাল লেভেলে করার কথা ছিল সেগুলো না করে ইসিআই এর মধ্যেই নিজেরকে ঢুকিয়ে রেখেছিল। এটা কি বিজেপির নির্দেশে? সেটা কতটুকু সত্যি? আচ্ছা, রাজ্য সরকারের কাজ নয়, আজকে বাংলাকে রসাতলে নিয়ে চলে গেছেন উনি। বাংলা ডেভেলপমেন্ট, বাংলা যেগুলো ডেভেলপমেন্ট হয়েছে গোটা ভারত, মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় বাংলায় যত ডেভেলপমেন্ট যা যা হয়েছে, আপনি বিজেপির সাথে মণিপুর জ্বলছে কেন সেটার উত্তর আজকে মানুষ চাইবে। মহিলা নিরাপত্তার কথা বলে, মণিপুর জ্বলছে, মণিপুরে আগুন নিয়ে নিয়ে মানুষ রাস্তায় উলঙ্গ হয়ে মেয়েরা প্রতিবাদ করছে, বলছে আমাকে মারো মারো, উলঙ্গ হয়ে সেই ভিডিও মহিলারা সমস্ত ভিডিও দেখাতে দেন না, আপনারা বন্ধ করে রাখেন, নিউজে দেখাতে না, কিন্তু মানুষ ঠিক দেখে নিচ্ছে মণিপুরের অবস্থা। ডবল ইঞ্জিন মণিপুরকে আমরা দেখছি, আজকে ডবল ইঞ্জিন শাসিত রাজ্য বিভিন্ন জায়গায় দেখছি। বাংলায় ডেভেলপমেন্ট হয়েছে বিগত আগামী 50 বছরে এটা হবে না। কি প্রমাণ দিচ্ছে? এই মুহূর্তে আমরা সরাসরি পৌঁছে যাব যে এবার ভোট দিচ্ছেন
সৌরভ গাঙ্গুলি সস্ত্রীক। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। ভারত টিভিতে ডোনা গাঙ্গুলিকে সঙ্গে নিয়ে সৌরভ গাঙ্গুলি ভোটদান করছেন। ডোনা গাঙ্গুলিকে সঙ্গে নিয়ে ভোট দিচ্ছেন সৌরভ গাঙ্গুলি। ভালো করে একটু হ্যাঁ कैमरा थोड़ा सा দাদা माइक भाई দাদা বুমটা দাদা আঙুলটা ভালো করে একটু যে আপনি ভোট দিলেন একদম সুন্দর শান্তিপূর্ণ কেন্দ্রীয় বাহিনীও যথেষ্ট আছে। কি মনে হচ্ছে সারা কলকাতায় সেরকম কোনো এখনো পর্যন্ত বিশাল বড় কিছু খবর পাওয়া যায়নি বা এমনি আপনার বিভিন্ন মফস্বলে গ্রামে গঞ্জেও তো সেরকম বড় কিছু খবর যেটা প্রত্যেকবার ভোটের সময় পাওয়া যায় সেরকম কিছু পাওয়া যাচ্ছে না। आईपीएल आप स्टेज में देखो थ्री टीमें हैं फेवरेट कौन है बट आगे 2-3 टीमें हैं पंजाब सेक्रेटरी राजस्थान सीबीएस 7-8 मैच हुए सबके सब आधा टूर्नामेंट হ্যাঁ कैमरा थोड़ा सा ঠিক আছে দাদা আমরা এবার দেখতে পাচ্ছি যে তারকাদের ভোটদান। মেয়ে কোয়েল মল্লিক এবং স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোটদান করছেন অভিনেতা রঞ্জিত মল্লিক। আমরা যাব এই মুহূর্তে এই মুহূর্তে দেখতে পাচ্ছি রঞ্জিত মল্লিক, মেয়ে কোয়েল মল্লিক ও স্ত্রীকে নিয়ে ভোট দিচ্ছেন অভিনেতা রঞ্জিত মল্লিক। আমার সামনে যায় এবছর ভোটটা স্পেশাল প্রথমবারই ভীষণ স্পেশাল না এবারেও তিনজন একটু এইদিকে একটু বাবা আমরা একটু বাইরে এখানে একটু দিন আমাদের না 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 এখানে সব থেকে আনন্দের যে তুমি রাজ্যসভা সাংসদ হওয়ার পর প্রথম গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে, কি বলবো? ভালো লাগছে। আর সবাই যেন মানে আজকের দিনটা স্পেশালি আমি বলবো যেন সবাই শান্তিভাবে ভোটটা দেন, সবাই যেন সব জিনিসটা ভালো করে যায়, ভালোভাবে চলে এবং এটা একটা ডেমোক্রেটিক রাইট। প্রত্যেকটা মানুষের এই অধিকারটা আজকে যে মানে গণতান্ত্রিক অধিকার যেটাকে বলে সেটাকে যেন খুব ভালোভাবে প্রয়োগ করে তারা যেন, কারণ আমরা সবাই জানি যে দেশ প্রত্যেকটা মানুষের মানে মতামত প্রত্যেকটা মানুষের দরকার এবং সেটা প্রাইসলেস। তো সেটা ডেফিনেটলি আজকের দিনটা খুবই ইম্পর্টেন্ট একটা দিন। তুমি কোনোবার কিন্তু মিস করো না। রঞ্জিত দা, দীপাদি আপনি আসুন পেছনে দাঁড়ান প্লিজ, আপনি একটু পেছনে সরে যান। চলে আসে সবাই ধরো এখানে খুব ফাঁকা, 1 নম্বর বুথে নেই, সবার 2 নম্বর। দেখো প্রথমবার থেকে জবে থেকে আমার মানে ভোট দেওয়ার সেই অধিকারটা পেয়েছি, তবে থেকেই আমি একটা জায়গায় একটা ম্যাচুরিটি থাকে, তারপরে বয়সের সঙ্গে সঙ্গে এবং সবসময় মনে হয় যেন দেশের উন্নতি হয়, মানুষের উন্নতি হয়, সবাই যেন নিজের জায়গা থেকে সবাই ভালো থাকে, আনন্দে থাকে, সুস্থ থাকে। তো সব আর এটা একটা গণতান্ত্রিক একটা অধিকার যেটা প্রত্যেকটা মানুষের সেই অধিকারের জায়গাটা মানে আছে এবং সেই জায়গাটাকে প্রয়োগ করা উচিত। তো তাই জন্য আজকের দিনটা খুবই ইম্পর্টেন্ট। আর আজকের দিনটা স্পেশালি আমি চাইবো যে যেন শান্তিপূর্ণভাবে সবাই ভোটটা দিতে পারেন তাদের নিজেদের মতন করে, বিকজ ইটস আ ডেমোক্রেটিক রাইট এন্ড এভরিবডি শুড। রঞ্জিত দা, আপনি যদি একটু বলেন, কোনোবার ভোট মিস করেন না আপনি? না, ভোট মিস করি না। ভোটটা তো আমি চাইবো প্রত্যেক খুব শান্তিপূর্ণভাবে ভোটটা যেন শেষ হয়, খুব শান্তিপূর্ণভাবে যাতে ভোটটা শেষ হয়। কিন্তু একটা ব্যাপার ভোটটা আমার একটু খারাপ লাগছে, সুপার সিনিয়র সিটিজেন, 80-র ওপর বয়স আমার, তারপরে অলমোস্ট 60 বছর ধরে আমি ভোট দিচ্ছি, 60 ইয়ার্স। এরকম ভোট আমার 60 বছরের মধ্যে কখনো হয় যেখানে lakhs of people have been deprived of that dues, মানে ভোট দেওয়ার অধিকারটা পেলো না। এর থেকে দুঃখের আর কিছু নেই, শুধু এইটুকুন বলবো, আর কিছু না। আমার 60 বছরে যে ভোট দিচ্ছি তার মধ্যে এরকম কখনো, দিস দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ। ওকে, থ্যাংক ইউ সো মাচ।
আরে ভাই বলছে তো গণতান্ত্রিক অধিকার, যেটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষকে ভীষণ ভীষণ ভালোভাবে বুদ্ধি করে সব জিনিসটাই ভেবেছি। এই মুহূর্তে আমরা দেখতে পেলাম যে অভিনেতা রঞ্জিত মল্লিক তার স্ত্রী এবং মেয়ে কোয়েল মল্লিককে নিয়ে ভোট দিলেন এবং ভোট দানের পর তিনি বললেন যে এই পর্যন্ত তিনি এত ভোট মানুষের উৎসাহ কখনো দেখেননি এবং এসআইআর ভয়েই মানুষ বেশিরভাগ ভোট দিচ্ছে বলেও তিনি জানালেন। এই মুহূর্তে আমরা দেখতে পেলাম এবং তিনি বলছেন যে এসআইআর এর কারণে অনেক মানুষ ভোট দিতে পারেননি এবং সেই জন্য তিনিও দুঃখ প্রকাশ করেছেন পাশাপাশি। আচ্ছা, এরপরে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী তার কেন্দ্রে যখন পৌঁছচ্ছেন তখনই তাকে কালীঘাটে যখন নামছেন সাথে সাথে তাকে জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে এবং চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে। এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে এবং এই শুভেন্দু অধিকারী তো আমরা আগে এক সময় দেখেছি তিনি তার নিজের মুখেই বলতেন যে জয় বাংলা, কিন্তু আজকে এই জায়গাটাতে তাকে ফেস করতে হচ্ছে কেন, যে শুভেন্দু অধিকারীকে আবার জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে? কেশবদা কি বলবেন এই বিষয়ে? রত্নাকর দস্যু বাল্মীকি হয়েছিল, তো রত্নাকর দস্যু যখন ছিল তখন তার ভূমিকা তার মতন তাকে নিতে হয়েছে, চুরি চামারি করে সব সংসারটাকে বাঁচাতে হয়েছে। তো মমতা সংসারকে বাঁচানোর জন্য চুরি চামারি করেছে, এটা তো মানুষ অস্বীকার করেনি। আর যারা চোর তৈরি করেছে, নায়ক যে মানে মমতা যাকে চোর বানিয়েছে, সে মমতা সংসার যে ওর ভাইকেও সামনে আনছে, বাংলা মানুষকে সামনে আনছে না, এর স্বাভিমানে লেগেছে। কারণ এদের শুভেন্দুর পরিবারও ট্র্যাডিশনাল ভাবে রাজনীতি দক্ষতা সম্পন্ন পরিবার, স্বাভিমানে লেগেছে যে এই কি ভাই, আমি জয় বাংলা কার পাল্লা করে করছি, আরে চোরটা কার জন্য ছাড়ছি, এখান থেকে আমাকে নিষ্কৃতি দিতে হবে। এই নিষ্কৃতি তিনি বাল্মীকি হয়েছেন, বাল্মীকি হয়ে উনি বিজেপিতে যোগ দিয়েছেন। দস্যু রত্নাকর শুভেন্দু অধিকারী কি বলবেন? ছিলেন, বাল্মীকি হয়েছে, মমতা করেছেন দস্যু রত্নাকর করেছেন। ওই যে দেখবেন যে একটা ওয়াশিং মেশিন আছে যেখানে গেলে পরে নোংরা জামা কাপড় পরিষ্কার হয়ে যায়। বিজেপিতে গেলে পরে রাঘব চাড্ডাকে ভয় দেখাতে পারেন, হরভজন সিংকে ভয় দেখায় দিয়ে একটা পার্টিকে ভেঙে দিতে পারেন, আর সাংসদদেরকে নিয়ে দিতে পারেন। আজকে দেখুন 14 সাল থেকে 24 সালের মধ্যে এত ধোয়া তুলসী পাতা বিজেপি, ওদের একটাও ওরা ধর্ষণ করে বিভূষণ থেকে শুরু করে যখন ধর্ষণের অপরাধী তাদেরকে বাড়িতে ইডি সিবিআই যায়। মানে কেশবদা বলছে যে রত্নাকরকে বাল্মীকি করতে পারে বিজেপি, রত্নাকরকে বাল্মীকি করতে পারে না। রত্নাকর শুধু নয়, আরো যত দস্যু আছে বিজেপিতে গেলে পরে শ্রীরাম হয়ে যাবে, সবাই রাম করে দিতে পারে, রাম করে। কিন্তু রাম রাজত্ব বিজেপি আনতে পারেনি, তাহলে রাম বিতাড়িত করলো কেন রাজপ্রসাদ থেকে, অযোধ্যা থেকে? রামের ওখানে জিততে পারে নাই। সীতাকে ছাড়া আপনারা বসছেন, হচ্ছে নরেন্দ্র মোদী একদম ব্রাহ্মণ পুরোহিত না হয়ে প্রাণ প্রতিষ্ঠা করতে চলে গেছে, শঙ্করাচার্যদেরকে দিয়ে করাতে হতো, তাদেরকে মেরেছেন পুরোহিতদেরকে, ওই জন্য রাম বিতাড়িত করে বিষয় নয়। প্রকাশিত হয়েছে রাম রাজত্ব। হুমায়ুন কবিরকে দিয়ে আপনারা শোনেন, ভোটের আগে জাহাঙ্গীরের মতো এজেন্ডা এনে আপনারা দেখাতে চান মুসলিম। আচ্ছা কেশব ভাই, যেটা বলছেন ওনারা ওনারা যেটা বলছে যে হুমায়ুন কবির বা নওশাদ সিদ্দিকী আইএসএফ এদেরকে কি বিজেপি কাজে লাগাচ্ছে ভোটে বলে অভিযোগ আছে, এটা বলছে অভিযোগ ওরা অভিযোগ করছে যে সংখ্যালঘু ভোটকে ভাগ করবার জন্য একটি চক্রান্ত। বাংলার জনগণ বিজেপিকে আনবে, আমরা বাংলার জনগণ গণদেবতা মনে করি, বাংলার জনার্দন মনে করি, বাংলার জনগণ বিজেপিকে আনবে। ভোটের আগে
আগে হিন্দু মুসলিম আর মসজিদের রাজনীতি করা হলো। বাবরি মসজিদ বিজেপি এনেছে হুমায়ুন কবিরের মাধ্যমে টাকা দিয়ে, জাহাঙ্গীর এনেছে, জাহাঙ্গীরকে এগুলা ইস্যু দেখাকে বিজেপি ভোট অ্যাসেম্বল করার জন্য পাশে না থাকতো মমতা বসতে পারতো না। সেদিন যদি বিজেপি পাশে না থাকতো মমতা, সেদিন বিজেপি ছিল মানে সেদিনের বিরুদ্ধে ভোটটা নেয় নাই। তারা হচ্ছে দেশের গর্ব ছিলেন, যারা আগে যারা প্রধানমন্ত্রী ছিলেন ভারত রত্ন উপাধি পেয়েছিলেন, এবং তিনি বলেন নাই কখনো হিন্দু মুসলিম করে দিয়ে দিয়ে তোমরা হচ্ছে দেশের মধ্যে সাম্প্রদায়িক হিন্দু মুসলিম হিন্দু মুসলিম আপনারা করেছে যে আপনি শুনি না হয়েছে। আপনারা প্রধানমন্ত্রী হিসেবে বাজপেয়ীকে সার্থক প্রধানমন্ত্রী বলছেন, কিন্তু নরেন্দ্র মোদীকে বলছেন না কেন? নরেন্দ্র মোদীকে বললাম না আপনাকে, আজকে দেখেন গোটা দেশের চিত্রে বাজপেয়ীকে সবাই মানুষ ভেবেছিল বাজপেয়ী সেকেন্ড টার্ম থার্ড টার্মের সময় ব্যাপক ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে আসবেন, যেভাবে করে কারগিলে তিনি যুদ্ধ জয় করে দেখিয়ে দিয়েছিলেন সৈন্যবাহিনীর সামনে। বিজেপির মন্ত্রী তো বিজেপি করেছেন। আমি বলছি কারগিলের সময় দেখিয়ে দিয়েছিলেন, মানুষ ভেবেছিল, মানুষ সেই সময় মানুষ তিনি কিন্তু ভোট কেটে নিয়ে বা না জিততে পারলে পরেও কিছুদেরকে হাইজ্যাক করে তুলে নিয়ে ইডি সিবিআই ভয় দেখায় একাই সরকার গঠন করে নিতে পারতেন, বা তিনি হিন্দু মুসলিম বিভেদ দিয়ে কারগিল আমি কেশবদা একটু বলিনি, বাজপেয়ী কারগিল উইন করেছেন, কিন্তু কারগিলের পরেও কারগিলকে সামনে রেখে তিনি ভোট করার নাই, সেবার তিনি ভোট করিয়েছিলেন তার নিজের কাজের মাধ্যমে। আমরা সবাই সাপোর্ট করেছিলাম, এই জন্যই ছিলাম। আর আজকে দেখুন পুলওয়ামার মতো ঘটনা ঘটে যায়, আজকে আরডিএক্স নিয়ে দিল্লির বুকে ঢুকে গিয়ে মেরে দিয়ে চলে যাচ্ছে, আর এই যখন আমাদের সৈন্যরা যখন মারতে যাচ্ছে, পিওকে দখল করতে যাচ্ছে রাত্রেবেলা, তখন হচ্ছে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের কথা শুনে সিজ ফায়ার করে দিয়ে আজকে আমাদেরকে একটা দুর্বল প্রধান। না, তাহলে আপনি বলতে যাচ্ছেন যে বিজেপির আগের যে ভাবমূর্তি ছিল সেটা নষ্ট হয়ে যাচ্ছে? ডেফিনেটলি নষ্ট হয়ে যাচ্ছে। বাজপেয়ীর সময় যে বিজেপি ছিল তার যে ভাবমূর্তি ছিল, বাজপেয়ী নিঃসন্দেহে একজন বাজপেয়ী নিঃসন্দেহে একজন শ্রদ্ধার সম্মানের প্রধানমন্ত্রী, যোগ্যতম প্রধানমন্ত্রী। মোদীজি আরো তার যোগ্য উত্তরসূরি, মোদীজিকে বাজপেয়ীকে যদি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় যাকে শ্রদ্ধা করে, মোদীজির আগামী দিনে কার্যকলাপ তাকে পূজা করবে মানুষ। যদি কোনো ব্যক্তি পূজাকে বিশ্বাস করে না বিজেপি। না, যেভাবে বাজপেয়ী যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাছে নিয়েছিল, কাছে নিয়েছিল এবং সঙ্গী করেছিল, কিন্তু মোদী যদি সেটা করতে পারতেন তাহলে কত বড় অধ্যক্ষ তিনি বলছেন আমাকে ভগবান পাঠিয়েছে, আমি মানুষের গর্ভে জন্মগ্রহণ করে, তার মাটাকে অপমান করলো, নিজের ওয়াইফকে অপমান করে যাচ্ছে। আচ্ছা এবার আমরা আজকের আজকের ভোটের আলোচনাতে যাই আমরা, যে দেখা যাচ্ছে যে একটা ট্রেন্ড এখনো পর্যন্ত যেভাবে লম্বা লাইন বিভিন্ন জায়গাতে, তাতে প্রথম ফেজে যে নির্বাচনে যে পার্সেন্টেজটা ছিল, হয় সেই পার্সেন্টেজটা কাছাকাছি পৌঁছবে বা ক্রস করে যেতেও পারে, সেটা এখনো বলা যাচ্ছে না। কিন্তু এই যে 90-এর উপরে যদি পার্সেন্টেজটা যদি চলে যায়, তাহলে এই যে এই ভোটটা কার দিকে যাচ্ছে বলে আপনার মনে হয়? প্রথমে গৌরাঙ্গ বলবো। আমি একটা কথা সবার সাথে বলবো যে আমরা যে মানে এত মানুষের ফ্লোট কিসের ভোট? 90% যে কথাটা বলা হচ্ছে, 90 ক্রস করে গেলে কার পক্ষে যাবে? 92% যে ভোটের কথা বলা হচ্ছে, সেই 90% সব এসআইআর এর বিরুদ্ধে ভোট যাচ্ছে, মানুষের হয়রানির বিরুদ্ধে ভোট যাচ্ছে, মানুষকে কাগজপত্রের লাইনে দাঁড় করিয়ে তাদেরকে যেভাবে করে বিপদগ্রস্ত করা হয়েছে তার বিরুদ্ধে ভোটটা যাচ্ছে।
আছে। মানুষ আজকে পেট্রোল ডিজেল আমরা পাচ্ছি না, গ্যাস পাচ্ছি না আমরা। আর বাংলাদেশি প্রীতির কথা, বাংলাদেশ বলে কি বাংলাদেশি এখানে ঢুকে যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশিদের আশ্রয়দাতা বলে। এদিকে বাংলাদেশ প্রতিদিন গালিগালাজ করে, সেই বাংলাদেশ বিনা পয়সায় গ্যাস পেয়ে যাচ্ছে। আমাদের সরকার নরেন্দ্র মোদী গ্যাস পাঠাচ্ছেন বাংলাদেশকে, টাকা দিয়ে সাহায্য করছেন। আমাদের ঘরের ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, আমাদের ঘরের ছেলেমেয়েদের কাজ পাচ্ছে না কেন্দ্রীয় সংস্থা বিক্রি করে দেওয়ার ফলে। আর নরেন্দ্র মোদী বাংলাদেশকে টাকা অর্থ সাহায্য করছে। তাহলে এই বাড়তি ভোট যাচ্ছে তৃণমূলের পক্ষে, আপনি বলছেন শাসক দলের পক্ষে। আচ্ছা, আপনি কি বলছেন যে এই যে বাড়তি ভোটটা এটা কার পক্ষে? যারা রাজনীতিবিদ তারা বলে থাকেন যে যখনই ভোটের পার্সেন্টেজ বেড়ে যায়, মানে এই বাড়তি ভোটটা কারা? যা আমি বলছি, যখন ভোটের পার্সেন্টেজ বেড়ে যায় তখন প্রতিষ্ঠার বিরোধী ভোট যায়। স্বাভাবিক, এটা মমতার বিরুদ্ধে ভোট, মমতার অপশাসনের বিরুদ্ধে ভোট, মমতার দুর্নীতির বিরুদ্ধে ভোট, মমতার ছাপ্পা ভোট রাজনীতির বিরুদ্ধে ভোট। এটা জনগণের ভোট এবং কাজেই মমতার বিরুদ্ধে ভোট মানে পাশে কে আছে? বিজেপি আছে, বিজেপির পক্ষেই যাবে। এবং এখনো পর্যন্ত আমরা দেখেছি যে 61% কিন্তু ক্রস করে গেছে। সামনে যাবেই, এখন ভোট দিতে পারছে তো। নির্বাচন কমিশনকে ধন্যবাদ দিতেও সেখানে তারা এখন নির্বাচন কমিশনে আঙুল তুলছে ওরা। এখনো প্রায় 4 ঘন্টার মতো ভোট আছে। লজ্জা হচ্ছে মমতা, যখন এত কিছু করার পরেও যদি 4 তারিখে ওনারা যদি গভর্নমেন্টটা দখল না করতে পারেন, তারপরেও কি পরে যখন 26-এর নির্বাচন হবে তখনও বলবেন রায়গঞ্জে কোনো মানুষই দিতে পারে না? মমতা ক্ষমতায় আছে, 21-এ টেস্টেড করলেন, 24-এ আরে 21 আর 24 না, এবার যদি ভোটে জিতে যায় তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় যদি আবার মুখ্যমন্ত্রী হন, তাহলে তো আপনারা তাকে তো সালাম জানাবেন যে না, তিনি যোগ্য মানুষের। যারা সৌজন্যের রাজনীতি বুঝে তারা অবশ্যই সেলুট জানাবে। আর নরেন্দ্র মোদীকে বলবেন একটু ফুলটা দিয়ে দিয়েছে তো, নরেন্দ্র মোদীকে বলবেন, অমিত শাহকে বলবেন একটু ফুলটা দিয়ে শুভেচ্ছা। এবং বাংলার মঞ্চ এবার তৃণমূল যদি মন্ত্রিত্ব করতে না পারে তাহলে আপনারা কি বলবেন? আমরা যদি মন্ত্রিত্ব গঠন করতে না পারি তাহলে দুটো আশঙ্কা আমাদের কাজ করছে, সেটা আমি অন স্ক্রিনেই আপনাদের সামনে বলছি। আমাদের কিছু নেতা মন্ত্রীদের ইডি সিবিআই ভয় দেখায় দিয়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, এটা একটা না হলে সরকার ওরা গঠন করতে পারবে না এককভাবে। আর দ্বিতীয় কথা, প্রশাসনকে কাজে লাগিয়ে আমরা যখন বিহারে দেখেছি রিপোলের নামে 2বার 3বার রাত্রি 2টা 2:30 3টা একটা সামান্য ভোট যেটা 12টা 1টা 2টার মধ্যে হয়ে যায়, রিপোল যেগুলো কম মার্জিনের ভোট সেগুলোতে রিপোল করিয়ে 3টা 4টা সময় নিয়ে উইনিং সার্টিফিকেট কোনোভাবে নিয়ে ক্ষমতা দখল করতে। এই জন্যই এখন পর্যন্ত যেভাবে করে মেশিনারি শাসক দলের পক্ষ থেকে কেন্দ্র সরকার যা মেশিনারি ইউজ করা হচ্ছে এবং এটারই প্রমাণ হবে। এই দুটো কাজ যেটা বিহারে করেছিল, বিহারে ওরা জিততে পারেন। এই মেশিনারি কি আপনারা তৈরি করছেন? যে রাতের অন্ধকারে কাটবে বিহারে কিন্তু করতে পারে না। আমরা দেখলাম বিহারে জিতে যাচ্ছে 3000 মার্জিন। ভোট 4টার সময় শুনে কি অন্য লোক পাস করে গেছে। আমার মনে হয় গৌরাঙ্গ বাবুজি মহাভারতের সঞ্জয়, এই জন্য উনি এখান থেকেই বসে সব দেখে নিয়েছেন। না বিহারে দেখেছি তো, উনি দেখাচ্ছেন সঞ্জয় বিহারে আমরা দেখেছি, তাই ওই জন্য বলছি আমরা আশঙ্কা করছি বিহারে তাই হয়েছে। গণতন্ত্র বিহারে দেখেছি সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশে ক্ষমতায় আসতো, সেই সমাজবাদী পার্টিকে আসতে দেওয়া হয়নি, রাত্রে 3টা 4টা 5টা অব্দি কাউন্টিং চালানো হয়েছে। বিহারেও তাই করা হয়েছে, মধ্যপ্রদেশে তাই করা হয়েছে। তো আমরা এই আশঙ্কাটা, না হলে এত বহিরাগত বাইরের লোককে তো আমাদের যোগ্য আমাদের যোগ্য আইএস আইপিএস থাকতে নির্বাচন করেছে। দেখুন ইন্ডিয়ান পুলিশ ভারতবর্ষের বাংলাতে যারা কাজ করে একজন কালকে বাংলাদেশি এক না, ওই দেখুন এখন সমস্ত জায়গায় যেভাবে করে মানুষ ভোট দিতে যাচ্ছে, তুমি যেও না, আমি গেলে পরে তোমাকে অ্যারেস্ট করে নিতে পারি, মানুষ ভোট দিতে যেও না, 144 ধারা জারি করা আছে, আগেই গেলে ভোট। আরে মানুষকে তো ভয় দেখাচ্ছে ওরা। আচ্ছা, আজকের আলোচনা আমরা একটু বিরতিতে যাচ্ছি এবং আমরা চাইব
যে সকলে শান্তিতে যেভাবে ভোট দিচ্ছে সেই ভোটটা শেষ পর্যন্ত সবাই শান্তিতে ভোট দিক। ক্ষমতায় কে আসবে না আসবে সেটা পরের বিষয়, কিন্তু আমরা চাইব প্রত্যেকটি মানুষের নিরাপত্তা, প্রত্যেকটি ভোটারের ভোটকর্মী এবং প্রত্যেকটি মানুষের নিরাপত্তা আশা করেই আমরা একটু বিরতিতে যাচ্ছি। আপনারা দেখতে থাকুন ভারত টিভি। আবার কিছুক্ষণ পরে আসবেন আমাদের ভারত টিভির বুলেটিনে এই নির্বাচন সংক্রান্ত সব বিষয় নিয়েই আমরা থাকবো আজকে আপনাদের সাথে। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র ৫,৯৯৯ টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে ৬,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং ১০ বছরের ওয়ারেন্টি ও ২ বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।